শুরু করছি। প্রথমে পারমাণবিক নিউক্লিয়াস নিউমেরিক্যাল করাবো। পরমাণুর নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3, তাই না? আর ভ্যারিস এ টু দি পাওয়ার 1/3, এটা লেখা যায়। ভলিউম আয়তন সমানুপাতিক কিন্তু এ, আর ঘনত্বের মান সর্বদাই 2.3 × 10⁻17 কেজি পার মিটার কিউব। আচ্ছা, তারপরে আমাদের আসবে এই চ্যাপ্টারে মাস ডিফেক্ট, ভর ত্রুটি। মনে আছে তো? ভর ত্রুটি কী করে বার করি? নিউক্লিয়নগুলির ভর, নিউক্লিয়ন হচ্ছে জেড সংখ্যক থাকবে প্রোটন, তাহলে প্রোটনগুলির ভর হলো জেড এমপি প্লাস এ মাইনাস জেড, নিউট্রন সংখ্যা হলো ইন্টু এমএন, নিউক্লিয়নগুলির ভর হলো মাইনাস নিউক্লিয়াসের ভর, তাই না? আর এই ভর ত্রুটির সঙ্গে আমরা সি স্কোয়ার গুণ করলে পাই কি? বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি ইবি দিয়ে লেখা হয়। আর এটা যদি 1 ইউনিট হয়, 1 ইউনিট যদি হয় আর ইন্টু সি স্কোয়ার যদি হয়, এটা জানি কত হয়? 931 মেগা ইলেকট্রন ভোল্ট। অনেকে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট বলে, কেউ 2 আর শুধু 931 দিলেও হবে মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মনে আছে? ইবিএন, বাইন্ডিং এনার্জি পার প্রতি নিউক্লিয়ন, নেই যে বাইন্ডিং এনার্জি থাকে হচ্ছে, বাইন্ডিং এনার্জিকে এ দিয়ে ডিভাইড করতে হয়। নিউক্লিয়াসের স্টেবিলিটি ডিপেন্ড করে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের উপর। এই তো ফর্মুলাগুলো ছিল। তাহলে শুরু করি দেখি 1 নম্বর থেকে। আচ্ছা, তেজস্ক্রিয় থেকে শুরু। আচ্ছা, তেজস্ক্রিয়তার একটা শর্টকাট একটা বলা হয়েছিল n = n0, তারপর জানি কি হাফ টু দি পাওয়ার n ছিল, আর n ক্যাপিটাল T = মোট সময়, তাহলে n = T/T ছিল, তাহলে n এর জায়গায় হচ্ছে আমরা T/T লিখবো, শর্টকাট এটা। আর এছাড়া n = n0 e⁻ λt ছিল। হাফ লাইফ মনে আছে? ল্যামডা আর হাফ লাইফের মধ্যে সম্পর্ক log2 বাই হাফ লাইফ TH। যাই হোক, সূত্রগুলো একটা করে অঙ্ক আসবে, সূত্রগুলো বলা হবে, অসুবিধা নাই। শুরু করছি, দেখি। দেখো এই অঙ্ক, একটি তেজস্ক্রিয় নমুনার অর্ধজীবনকাল 1 বছর। 2 বছর সময়ে ন্যূনতম কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? দেখি, অর্ধজীবনকাল 1 বছর, মুখে মুখে করো দেখি। 1/4 তো 2 বছর পরে থাকবে, 2 বছর পর তো দুইটা অর্ধজীবনকাল, দুইটা অর্ধজীবনকাল মানে হচ্ছে হাফ টু দি পাওয়ার স্কোয়ার, এটা হাফ টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে n0/2, এটা থাকবে। তাহলে n এর থেকে n0/4 এটা থাকবে, তাহলে n0 থেকে মাইনাস করতে হবে n0/4, মানে 3n0/4 এটা থাকবে। এটা ক্ষয়প্রাপ্ত হবে, থাকবে এটা n0/4টা থাকবে, আর প্রাথমিক সংখ্যা ছিল এটা, আর ক্ষয়প্রাপ্তের সংখ্যা এটা, তাহলে 3/4 অংশ কোথায়? বি নম্বর অপশন। মুখোমুখি হচ্ছে, দেখি। 8000 বছর সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ 1/32 অংশ পরিণত হলে তার অর্ধেক কত? সবাই পারবে, পারবে না? 32 তো 2/5, এবার ওই এটাকে 2/5 দিয়ে ডিভাইড করো, কত হয়? মানে 32 দিয়ে। দেখো n = n0 হাফ টু দি পাওয়ার কত সময়, আমি এখানে n দিয়ে লিখলাম। n বলছে, এটা বলছে 1/32, এই তো n0/32, এটা n0 ক্যান্সেল হবে, আর এটা 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 32, তার মানে 2 টু দি পাওয়ার n = 2 টু দি পাওয়ার 5, তাহলে n = 5 হলো তো। এবার n মানে কি? n = 5 মানে কি? এতটা অর্ধ সময়, কি অর্ধায়ু পড়ে, এতটা অর্ধায়ু, তাহলে এতটা মানে n × t অর্ধায়ু, এই সময়টাই বলেছে এটা 8000 বছর, তাহলে 8000 আমি লিখলাম। তাহলে TH = 8000 = 8000/n, কয়টা অর্ধায়ু? 5টা অর্ধায়ু, 5 হলো 80, 1600 হয়ে গেল। পরেরটা 8 গ্রাম রেডিয়ামের অর্ধায়ু, 8 গ্রাম রেডিয়াম অর্ধায়ু হচ্ছে এত, কত বছরে এটি ভেঙে 1 গ্রাম হবে? খুব কমন অঙ্ক এটা। n = n0 e⁻, না তো হাফ টু দি পাওয়ার অর্ধা, এটা হচ্ছে তুমি T/T লিখতে পারো। তাহলে এটা হচ্ছে 1/8, এটা বাই এটা করলে 1/8 একবারে, তাহলে হাফ টু দি পাওয়ার T/T, তারপরে এটা, তারপরে কত হচ্ছে 2 টু দি পাওয়ার, এটা কিউব না, মানে হাফ টু দি পাওয়ার T/T
তার মানে t/t ইকুয়াল টু 3। কত বছর পরে মানে t বার করতে হবে, t ইজ ইকুয়াল টু 3 ইন্টু অর্ধায়ু, এটা অর্ধায়ু th মানে 3 ইন্টু অর্ধায়ু মানে হচ্ছে কত 1648 3 নম্বর। তোমরা কিন্তু এটা দিয়েও করতে পারো, ওই যে এটা দিয়েও করতে পারো, করা যাবে না? টি এর মান বার করতে হবে। হ্যাঁ, কোন তেজস্ক্রিয় পদার্থ 18,000 বছরের প্রাথমিক পরিমাণ 1/, এত অংশে পরিণত হয়, অর্ধায়ু কত? একই তো অঙ্ক, বাদ দিয়ে দিই এটা। ঘরের মেঝের, দেখো তো এটা একটা ঘরের মেঝে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা অনুমোদিত মাত্রার 32 গুণ। অর্ধ জীবনকাল 20 দিন হলে কতদিন পরে ঘরটি নিরাপদ হবে? ব্যাপারটা কি? একই অঙ্ক কিন্তু, মানে একটা ঘরের মধ্যে তেজস্ক্রিয়তার মাত্রা যা হওয়া উচিত তার 32 গুণ আছে, তাহলে ওটাকে কমাতে হবে, কমিয়ে কত গুনতে হবে? আমি যদি এখন ধরি 1, অনুমোদিত মাত্রা যদি আমি 1 ধরি, এখন আছে কত তাহলে 32 গুণ, তাহলে কমাতে হবে কত? 1-এ আনতে হবে। এখন 32 আছে, কমিয়ে 1-এ আনতে হবে, তার মানে আবারও সেই n/n0 মান 1/32ই, তবেই তো অনুমোদিত মাত্রায় আসবে। কত সময় পরে 1-এ আসবে? এখন 32 আছে, কত সময় পরে 1-এ আসবে? একই কথা, 1/32 তাহলে। হ্যাঁ, তাহলে আবার n ইকুয়াল টু n0 হাফ টু দি পাওয়ার t/t আমরা করলাম। তাহলে আবারও এখানে t/t এর ভ্যালু কত আসবে? 5 আসবে না? t/t এর ভ্যালু 5 আসবে। কতদিন পর? স্মল টি বার করতে হবে, 5 ইন্টু th। তাহলে 5 ইন্টু th মানে হচ্ছে অর্থাৎ কত? 20 দিন। হ্যাঁ, 5 কোটি 100 দিন, এই তো। ভাষাটা বুঝতে পারছো তো? অনুমোদিত মাত্রা যা, তার 32 গুণ এখন আছে, তাহলে আসতে হবে অনুমোদিত মাত্রায়, তার মানে 32/1-এ আসতে হবে। হ্যাঁ, নেক্সট। কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 দিন, পরমাণুর সংখ্যা এত হলে প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যা কত? এটাও সবাই পারবে। বিঘটন সংখ্যা প্রতি সেকেন্ডে dn/dt, সক্রিয়তা বলে এর মানটা কত হয়? λn না? λn অর্ধায়ু দেওয়া আছে, n দেওয়া আছে, বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা একটু ক্যালকুলেশন করতে হবে। dn/dt এর মান হচ্ছে ল্যামডা হচ্ছে 0.693 বাই অর্ধায়ু th, এটা ল্যামডা। n পরমাণুর সংখ্যা দেওয়া আছে, ওটা হচ্ছে 10⁻12। আচ্ছা, আমি এটা সেকেন্ডে বলছে তো, এই যে অর্ধায়ু 30 দিন, এটাকে আবার সেকেন্ড করতে হবে, তো বাজে ক্যালকুলেশন আছে। 30 একদিন 86,400 সেকেন্ড লিখতে পারো, 86,400 সেকেন্ড, আর 10⁻12 উপরে আছে। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, 3টা শূন্য নিচে, তাহলে 693 10⁻12 বাই 3 864 ইন্টু 10⁻, শুরু হয় হ্যাঁ 3 2 6 2 3 1। আর এটা কয়বার যাবে তাহলে? 4 বার যাবে না? 4 বার তো যায় না, এটা আমি 230ই ধরে নিচ্ছি, এটা 230, তাহলে 0 0 কাটলো। আচ্ছা, 10⁻12 হবে না এখানে, 10⁻8 হবে, 3টা বাদ গেল না, 9 নিচে 10⁻3 তো, আর এখানে 12 আছে, 9 হলো। ও হ্যাঁ, আরো তাহলে 10⁻−3 আসবে, তার মানে হচ্ছে 23 উপরে নিচে 864, এত এইটুকু, আর 10⁻6 আসতেছে। আচ্ছা, এবার আমি এখান থেকে 2টা জিরো নিয়ে আসি, একটা জিরো আনলে হবে না, 2টা জিরো যদি আনি, ঠিক আছে তো ক্যালকুলেশন এখন? তাহলে 2টা জিরো নিয়ে আসলে এখানে 4, 2308 মানে 3 9 24, হ্যাঁ 2-এর, হ্যাঁ আর 2 16, হ্যাঁ 2-এর কাছাকাছি আছে, 2-এর থেকে বেশি আছে, 3 হবে না, ঠিক আছে এটাই হবে। 10⁻4 আছে, কিন্তু এখানে তো 4, এখানে 5 আসছে, একটা পয়েন্টের গন্ডগোল হচ্ছে। তাহলে যাক, দেখে নিও ক্যালকুলেশনটা। এই যে ওইটা 231 হয়, তো 231 দিয়ে নিচে 4 দিয়ে যদি ভাগ করা যায় 864 কাটা যায়। কেন কাটা যাবে? কাছাকাছি তো হবে স্যার, কাছাকাছি হবে, সেটা এটাও তো কাছাকাছি হলো। হ্যাঁ চলো বাদ দাও, দেখে নিও, প্রথমটাই আসতে পারে। দেখো তো
নিউক্লিয় সমীকরণটি সম্পন্ন করো, এটা সবাই পারবে আশা করি। জাস্ট দেখো তো কত হয়। অ্যালুমিনিয়াম 27 13 প্লাস একটা হিলিয়াম নিউক্লিয়াস 4 2 আর এখানে ফসফরাস 30 15 প্লাস কত হবে, এই তো 27 আর 31 হয়। তাহলে হ্যাঁ, তাহলে উপরে এক হচ্ছে আর নিচে 13 আর 2 15 হয়ে যাচ্ছে, 15 নিচে, তাহলে নিচে 0 হচ্ছে, তার মানে নিউট্রন হবে। কোথায়, এখানে হলো নিউক্লিয় দেখো নিউক্লিয়াসের ঘনত্বের মানের ক্রম বলছে, অর্ডারটা কত, 10^17 হয়ে গেল। তারপর এই একটা বিক্রিয়া, এটা থেকে আলফা বের হলো, ওয়াই হলো, ওয়াই থেকে বিটা বের হলো, জেড হলো। বিক্রিয়া জেড এর ভর সংখ্যা কত সবাই পারবে। হ্যাঁ, এই শুধু ভর সংখ্যা, তো শুধু ভর সংখ্যা মানে এখান থেকে 4 কমবে, এটা হবে 234। এইবার বিটার জন্য ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, 234ই হবে, বাস আছে। হ্যাঁ, এই তাহলে ছায়ার অঙ্ক। কিন্তু একটি প্রোটনের ভর দেওয়া আছে এত, একটি নিউটনের ভর এত, একটা ডয়টেরিয়ামের ভর এত হলে বন্ধন শক্তি কত পারবে তো? বন্ধন শক্তি কি করে বার করে? হ্যাঁ, একটা ডয়টেরিয়ামে কি কি থাকে নিউক্লিয়াসের মধ্যে? একটা প্রোটন, একটা নিউট্রন, তাই না? তাহলে এখানে ভর ত্রুটি কত সবার আগে আমরা বার করব। একটা প্রোটন 1 ইন্টু প্রোটনের ভর 1.000816, তো ভুল আছে প্রোটনের ভর। আচ্ছা, দেওয়া আছে, কিছু করার নেই। এটা একটা প্রোটনের ভর মাইনাস একটা নিউটনের ভর, 1 ইন্টু নিউটনের ভর 1.00902, ঠিক আছে? এইবার মাইনাস যাবে হচ্ছে এইটা 2.01479, ভ্যালুগুলো ভুল আছে। 3টা জিরো হয় না প্রোটনের ভরে, 2টা জিরো হয়। নিউটনেও দুইটা জিরো আছে, প্রোটনের ভরটা কম আছে এখানে, 8টা এখানে হওয়া উচিত। তাহলে এটা করো ক্যালকুলেশনটা। কিন্তু ওই যে প্রোটনের ভরটা তো এরকম নাই, প্রোটনের ভর 3টা জিরো হবে না। ইলেকট্রনের ভর হচ্ছে 0.3055 এত ইউনিট, ইলেকট্রন থেকে সামান্য ভারী করছে, প্রায় কাছাকাছি ইলেকট্রনের ভরের। হ্যাঁ, এটা ভুল আছে, এটাই। হ্যাঁ, এটা সম্ভবত 0.008 হবে। ওটা 0.009 আছে, এটা 0.00, একটা জিরো হয়তো বা হবে না, 00। এটা দিয়ে ক্যালকুলেশনটা করো। এত ইউনিট এগুলো সব ইউনিটই আছে, হবে তো নাকি? আমার মনে হয় এটা হবে ডয়টেরিয়ামের জন্য। তো দেখো, তাকে 931 দিয়ে গুণ করতে হবে, বন্ধন শক্তি বার করতে হবে। ই বি সেটা হচ্ছে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, তার মানে হচ্ছে ইউনিটে যত আসবে ইন্টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট, এই করবে ব্যাস। নেক্সট, দেখে নিউক্লিয়নের গড় ব্যাসার্ধ এত। দেখো নিউক্লিয়নের গড় ব্যাসার্ধ এত, 1.2 ইন্টু 10⁻15 মিটার। রেডন 226 নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত পারবে সবাই? কোন ফর্মুলা? হ্যাঁ, নিউক্লিয়নের গড় ব্যাসার্ধ মানে এটা কিন্তু আর নট, এটাই আর নট, তাহলে তো হয়ে গেল। তাহলে আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3, বাজে কিছু ক্যালকুলেশন, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15, আর এ হচ্ছে 226 এর 1/3 কত হবে? একটা আইডিয়া করো তো, 3টা গুণ করলে 70 যদি করি, 6 আর 7-এর মাঝামাঝি, আমি 6 ধরলাম, 6 12 72, 7, হ্যাঁ 7.3, এটা হওয়া উচিত এত মিটার। 6 আর 7-এর কাছাকাছি যদি হয় তাহলে 1.2 গুণ হবে, তাহলে 7-এর উপরে উঠে যাবে, আর এখানে 10^15 যা আছে তাই, ব্যাস। নেক্সট, কোন তেজস্ক্রিয় নমুনার ক্ষয়ের হার 10⁻³ ডিপিএস, ডিজেন্টিগ্রেশন পার সেকেন্ড, অর্ধায়ু 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরে ক্ষয়ের হার কত? এটা তো ক্ষয়ের হার, এটাকে আমরা অনেক সময় এ দিয়ে লিখি, ঠিক কিনা? তাহলে আমি প্রথমে A1 লিখলাম, ল্যামডা n1 লিখলাম, লিখতে পারি, অসুবিধা নাই, কারণ অর্ধায়ু ধ্রুবক তো। আচ্ছা, A2 ইকুয়াল টু ল্যামডা n2। এখন A1 আমরা যদি A1/A2 করি,
N1/N2 হচ্ছে তো, খেয়াল করো তো A1/A2 একটা অর্ধাংশ সময় পরে N2 এর মান কত হবে? প্রাথমিক N1 ছিল, প্রাথমিক অর্ধেক হবে, তাহলে N2 হবে N1 থাক, N2 হবে N1/2, ঠিক আছে না? বাস তো হয়ে গেল। তাহলে তাহলে এটা 2 উপরে গেল, 2 উপরে A1 নিচে A2, এবার চাই A2 মানে হচ্ছে A1/2, A1 হচ্ছে এটা 10⁻³ মানে 1000/2, হ্যাঁ 500 DPS। এই নম্বর এটাও পারবে। থোরিয়াম থেকে পরপর 6টি আলফা কণা 4টি বিটা কণা নির্গত হলে আইসোটোপের পারমাণবিক সংখ্যা কত হবে? হ্যাঁ বলো। 6টা আলফা কণা 4টা বিটা কণা, 6টা আলফা কণার জন্য 24 ভর সংখ্যা কমবে, তাহলে 232 থেকে 24 মাইনাস করো। ভর সংখ্যা আলফা কণার ভর সংখ্যা 4, 6টা আলফা কণার জন্য 424 কমে যাবে ভর সংখ্যা, তাহলে 232 থেকে 24 বিয়োগ করো, 208। আচ্ছা, আর দেখো তারপরে ভর সংখ্যা হলো 208 আর পারমাণবিক সংখ্যা কিন্তু আবার 2 করে কমবে আবার, তাহলে 90 থেকে 6 দুগুণে 12 বিয়োগ যাবে, 90 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 78, তাই না? এটা আলফা কণা বের হওয়ার জন্য, এটা ভর সংখ্যা, এটা পারমাণবিক সংখ্যা হলো আলফা কণার জন্য। এবার বিটা কণা যদি বের হয়, বিটা কণার জন্য তো ভর সংখ্যা চেঞ্জ হয় না, তারপরে 208ই হবে ভর সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা 4টা বিটা কণার জন্য 4 বাড়বে, ছিল 78, 78-এর সঙ্গে যোগ 4 হয়ে কত হচ্ছে? 82। তার মানে সীসা হবে লেড। পারমাণবিক সংখ্যা কত? 82, এই নম্বর, তাই তো? আবারও বাজে ক্যালকুলেশন, আচ্ছা চলবে। ডয়টেরিয়াম আর হিলিয়ামের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি দেওয়া আছে এত এবং এত, হ্যাঁ দুইটা আছে, 1.1 এবং 7। দুইটি ডয়টেরিয়াম থেকে একটি হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হতে কত শক্তি নির্গত হবে? আচ্ছা, যে কোনো নিউক্লিয় বিক্রিয়া, মনে করো A+B = C+D, একটা নিউক্লিয় বিক্রিয়া, নির্গত শক্তি কিউ দিয়ে লিখি আমরা। নির্গত শক্তি হচ্ছে তোমার বাইন্ডিং এনার্জি অন্তিম মানে ফাইনাল, আর বাইন্ডিং এনার্জি ইনিশিয়াল, এটা করলে আবার নির্গত শক্তি পাওয়া যাবে। ভরের ক্ষেত্রে আমি বলছি, কি বলতে চাচ্ছি বলতো, ভর ত্রুটি দিয়ে যখন করবে, যদি ভর দেওয়া থাকে, এদিককার ভর আর ওইদিককার ভর, এইদিককার ভর আর এদিককার ভর, এদিককার ভর বেশি হবে, বেশি হলে এই ভরের থেকে ওই ভর মাইনাস করবো আমরা, তাই না? এই ভরের থেকে এই ভর মাইনাস করবো, তাহলে আমাদের বের হবে কি? ভর ত্রুটি বের হবে। এবার শক্তি কত হবে? আমরা c² দিয়ে গুণ করে দিব, ওইভাবে শক্তি বের হবে। আর এইখানে বাইন্ডিং এনার্জি থেকে শক্তি বার করা, বাইন্ডিং এনার্জি তফাৎ হবে দুই পাশে, আবার বাইন্ডিং এনার্জি যে তফাৎ হবে সেটাই শক্তি। আবার বাইন্ডিং এনার্জি এখানে আছে, মানে ভর ত্রুটি দেওয়া আছে। দেখো নিউক্লিয়নের প্রতি নিউক্লিয়ন, এটা কার? এটা। তাহলে আচ্ছা, তাহলে বিক্রিয়ক পদার্থের বাইন্ডিং এনার্জি আমরা বার করছি। দেখো বিক্রিয়ক কি আছে? দুইটা H2 1 প্লাস H2 1, এই দুটো মিলে তৈরি হয় কি? হিলিয়াম He42, এই তো, এটাই তো বলছে, এই যে দুটি থেকে একটি এটা তৈরি হয়। তাহলে এটা বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক পদার্থ দুইটা আছে, একটা আগে হিসাব করো। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি 1.1, তাহলে কয়টা নিউক্লিয়ন আছে? দুইটা, 2 × 1.1 হবে, একটার জন্য হলো। এবার দুইটার জন্য হলো, দুইটার জন্য কি করতে হবে? তাহলে 2 দিয়ে আবার মাল্টিপ্লাই করবো। আচ্ছা, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের বন্ধন শক্তি। এবার বিক্রিয়াজাত পদার্থের, এটা হচ্ছে আমরা ইনিশিয়াল বলি, এটা বাইন্ডিং এনার্জি ফাইনাল। ওখানে যেটা আমি বললাম, ফাইনাল হচ্ছে তোমার এক একটা নিউক্লিয়নের হচ্ছে 7, 4 × 7 = 28 মেগা ইলেকট্রন ভোল্ট। আর এইটা 4, এটা কত হবে? 2.2 × 4.4 না, তাই হবে না? ঠিক লিখছি তো? মেগা ইলেকট্রন ভোল্ট, 4 × 1.1, হ্যাঁ ঠিক আছে, 4.4 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার উৎপন্ন শক্তি কিউ কিউ ভ্যালু, যেটা বাইন্ডিং এনার্জি ফাইনাল মাইনাস বাইন্ডিং এনার্জি ইনিশিয়াল করলেই হয়ে গেল, হচ্ছে 28 - 4.4, অ্যান্সার আসছে 23.4 আছে।
এই নম্বর, হ্যাঁ 23.6 তো। এটা ইম্পর্টেন্ট। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি দেওয়া থাকলে বিক্রিয়ক পদার্থের মোট বন্ধন শক্তি বার করবে, বিক্রিয়াজাত পদার্থের মোট বন্ধন শক্তি বার করবে, তারপরে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সেটাই হচ্ছে উৎপন্ন শক্তি। আর যদি ভর ত্রুটি দিয়ে করো তাহলে কিন্তু আবার, যদি ভর দেওয়া থাকতো তাহলে আমরা শক্তি কিভাবে বের করতাম? আবার ভর দেওয়া থাকলে আবার তখন কিন্তু ভর ত্রুটি মানে কি, সামনের ভর বেশি ওদিকের ভর কম, তখনও সেই ভরের ডিফারেন্সটা করতে হয়। ইম্পর্টেন্ট। দেখি পরে কি আছে। তেজস্ক্রিয় পদার্থ এ ও বি এর বিঘটন ধ্রুবক 5 ল্যামডা আর ল্যামডা। আচ্ছা, টি ইকুয়াল টু 0 তে পরমাণুর সংখ্যা সমান হলে কত সময় পর পরমাণু সংখ্যার অনুপাত হবে 1/স্কয়ার। একটু মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক। কত সময় পর পরমাণু সংখ্যার অনুপাত হবে 1/স্কয়ার, এরকম হবে। প্রথমে পরমাণু সংখ্যা সমান, দুটি পদার্থ তো এ আর বি, এখানেও পরমাণু সংখ্যা n ছিল, এখানেও পরমাণু সংখ্যা n, কিন্তু এর বিঘটন ধ্রুবক ল্যামডা না, প্রথমটার 5 ল্যামডা আর এর বিঘটন ধ্রুবক হচ্ছে ল্যামডা। এবার বলছে কত সময় পর n মানে ফাইনাল, এটা আমি n0 ধরলাম, এটা n1 আসবে আর এটা n2 আসবে, কত সময় পর এই পরমাণু সংখ্যার অনুপাত হবে এটা, পারবে না? n1 ইকুয়াল টু n0 প্রাথমিক সংখ্যা e⁻⁻5 ল্যামডা ইন্টু টি। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে এর জন্য এটা, এর জন্য। বি এর জন্য কি হবে তাহলে? ঠিক একই রকম, বি এর জন্য পরমাণুর সংখ্যা হবে n2, সেটা প্রাথমিক সংখ্যাটা একই ছিল, আর ওইটার ল্যামডাটা শুধু ল্যামডাই। এবার n1/n2, ও তো সোজা অঙ্ক তো, e⁻⁻5 ল্যামডা টি বাই e⁻⁻λt। এখানে দাঁড়াচ্ছে আমাদের n1/n2 এটা উপরে যাবে -4 ল্যামডা টি আছে। ও অনুপাত দেওয়া আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা এটা প্লাস যাবে তো, -4 ল্যামডা টি আসবে না, 4 ল্যামডা টি। এইটাই বলা আছে 1/স্কয়ার, প্রশ্নানুসারে এটাই 1/স্কয়ার। তার মানে ই এর পাওয়ার কত হচ্ছে এখানে? ই এর পাওয়ার -2, আর এখানে ই এর পাওয়ার কত? -4 ল্যামডা টি। ক্যালকুলেশন ঠিক আছে কিনা তোমরা একটু সেটা দেখবে। তাহলে -4 ল্যামডা টি ইকুয়াল টু 2, কত সময় পরিমাণ টি বের হয়ে গেল? 2/4 ল্যামডা, 2/4 মানে হচ্ছে 1/2 ল্যামডা, 1/2 ল্যামডা আছে। হ্যাঁ এই নম্বর। এই তারপরে আমরা পরমাণু গঠন। হাইড্রোজেনের পরমাণু রিডবার্গ ধ্রুবক এটা। বামার শ্রেণীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কত? বামার শ্রেণীর দীর্ঘ বলো তো। এটা n = 1, n = 2, n = 3, n = অসীম। পড়ছো তো? n = 3 দীর্ঘতম কখন হবে? ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে? যখন শক্তি কম, যখন n3 থেকে n2 তে আসবে তখনই ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য হবে। 1/λ সূত্র আগে বলো কি? r ইন্টু n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। হ্যাঁ, এবার 1/λ ম্যাক্স যদি আমি বসাই তাহলে এটা আর ফাইনালটা কোথায়? 2তে, বামার শ্রেণী ফাইনাল হচ্ছে 2, 2 মানে এখানে 4 আসবে, আর এটা 1/9 আসবে, 3 থেকে আসতে হবে ম্যাক্সিমামের জন্য, এটাই ল্যামডা ম্যাক্স। কত হয় এটা? নিচে 36, উপরে 5, উপরে r, তার মানে ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু 36/5 ইন্টু r। আচ্ছা, কাছাকাছি মান যদি চাও 911, এটা 912 মনে আছে তো? ওই যে এটা করলে এটা 912 আসবে অ্যাংস্ট্রমে, মানে হাজারের কাছাকাছি। হাজারের কাছাকাছি না? হাজারের কাছাকাছি হলে এটা 200 হবে। আমার মনে হয় প্রথমটা হওয়া উচিত। দেখো দেখো, প্রথমটা হবে। এই যে 36কে 5 দিয়ে ভাগ করো, হ্যাঁ তুমি 7 ধরো, 7 9 63, হ্যাঁ তার মানে 6300 থেকে একটু বেশি, তো ওটাই আসে হলো। হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীর ক্ষুদ্রতম, একই ক্ষুদ্রতম কোনটা? ইনফিনিটি থেকে আসবে, তার মানে 1/λ মিন, একবার লিখি r
ইন্টু 1/4 আর এটা 0। তারপরে ল্যামডা মিন হচ্ছে আমাদের 4/r, মানে 4 ইন্টু 912 বা 911 ধরতে পারো। 4 নং 36 বা আমার, হ্যাঁ এটা, হ্যাঁ 20 ইলেকট্রন ভোল্ট শক্তির একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুকে আঘাত করে সেটিকে উত্তেজিত করলে পরমাণুটি 10.2 শক্তি শোষণ করলে অবশিষ্ট ইলেকট্রনের শক্তি কত হবে? আচ্ছা এইখানে হ্যাঁ একটু কথাটা ভুল আছে, আমি দেখছিলাম, এটা আমার চোখে পড়ছিল। হ্যাঁ, শোষণ করলে নির্গত শক্তি কত হবে? নির্গত শক্তি কত হবে? এই কথাটার মানে হয় না। নির্গত শক্তি কত হবে? নির্গত শক্তি মানে কি, ব্যাপারটা বোঝো কি বলতে চাচ্ছে। বলতে চাচ্ছে এগুলো আবার কি, একও আসছে দুইও আসছে, কি করা হয়নি। 20 ইলেকট্রন ভোল্ট শক্তির একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুকে আঘাত করে সেটাকে উত্তেজিত করলো, পরমাণুটি 10.2 শক্তি শোষণ করলো। 10.2 1 আর 2 এর মধ্যে n = 1 n = 2। এখানে তো -13.6 ইলেকট্রন ভোল্ট আর এখানে -3.4 ইলেকট্রন ভোল্ট, এই ডিফারেন্সটাই তো 10.2, তাই না? 10.2 ইলেকট্রন ভোল্ট হচ্ছে এই ডিফারেন্সটা। তাহলে কোন শক্তি স্তরে যাবে? n2 তে যাবে, n1 থেকে n2 তে যাবে। এবার নির্গত শক্তি কত হবে? এখান থেকে জাম্প করবে আবার ইলেকট্রন, হ্যাঁ হ্যাঁ ওটাই হবে, ওখান থেকে জাম্প করলে ওটাই হবে। খুব কম সময়ের মধ্যে উপরে গিয়ে চলে আসবে, 10⁹ সেকেন্ডের মধ্যে গিয়ে এক্সাইট হয়ে যায়। তার মানে বি নম্বর আসবে। হ্যাঁ, নেক্সট দেখি। একটি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন 10.2 শক্তি শোষণ করলে সেটি কোন স্তরে স্থানান্তরিত হবে? n1 থেকে 2 তে। এখনই করলাম, একই অঙ্ক। n = 2 স্তর থেকে n = 1 স্তরে ইলেকট্রন ফিরে এলে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 2 থেকে 1। কোনটা? হ্যাঁ না, 2 থেকে 1। n = 2 থেকে n = 1 ফিরে লাইমেন সিরিজ, ল্যামডা ম্যাক্স, লাইমেনের ল্যামডা ম্যাক্স আমার 1216 হবে। লাইমেন তো, লাইমেন হচ্ছে তোমার এটা অতিবেগুনি অঞ্চল, তাই না? অতিবেগুনি অঞ্চল দুইটা আছে এখানে, এটাও আছে এটাও আছে, এটা একটু চেনা চেনা। 1216 করে দেখতে পারো। 1/λ = r ইন্টু 2 থেকে 1, এখানে 1 - 1/4, তাই না? তারপরে 3/4 ইন্টু r, তার মানে 4/3r। আচ্ছা 4/3r মানে হচ্ছে 1/r মানে হচ্ছে 912। হ্যাঁ এটা দেখো 1026 হয় নাকি, আবার এটা হয় 1026 হবে না, ওটাই হবে। এটাই হবে, এটা হবে না তো? দেখো হাইড্রোজেন সদৃশ পরমাণুর মোট শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট, গতিশক্তি কত? ওই শুধু গতিশক্তি পজিটিভ হবে। মোট শক্তি যেটা মাইনাসও হয় ওইটাই পজিটিভ দিয়ে গতিশক্তি হয় 3.4। আর স্থিতিশক্তি কত? এটা স্থিতিশক্তি, স্থিতিশক্তি মাইনাস হবে। তারপরে দেখি বোর তত্ত্বে কক্ষপথের ব্যাসার্ধ আর মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর সম্পর্ক r ভ্যারি n স্কয়ার c। স্যার কি অঙ্ক নিয়ে আসছে? z = 11 পারমাণবিক সংখ্যার k আলফা বৈশিষ্ট্যমূলক এক্সপ্রেশন অঙ্ক। z = 11 পারমাণবিক সংখ্যার k আলফা রেখার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, 4λ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে? যার জন্য 4λ হবে তরঙ্গ দৈর্ঘ্য, তার পারমাণবিক সংখ্যা কত হবে? একটা জেড এর জন্য দেওয়া আছে ল্যামডা, আরেকটা ল্যামডার জন্য তাহলে জেড কত হবে? কোন সূত্রের সাহায্যে হবে এটা? বৈশিষ্ট্যমূলক এক্সপ্রেশনের ক্ষেত্রে √μ = k আলফার জন্য z - 1, এটা সমানুপাতিক, মানে নেই এটা দিয়ে বোঝা গেল? তাহলে আমি এটাকে তো √λ লিখতে পারি না, নিচে সমানুপাতিক চিহ্ন আছে তো, লিখতে পারি না? নিউ মানে c/λ তো, c/λ তো, c তো ধ্রুবকই আছে, তাহলে আমি শুধু ল্যামডা লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে এবার জেড 11 জন্য একটা ল্যামডা আর 4λ কতর জন্য জেড, তাহলে হয়ে গেল। আমি এখান থেকে ধরো জেডটা আগে লিখি, z1 - 1 z2 - 1 = বলো λ 2/λ1, ব্যাপারটা এটা। এবার z1 হচ্ছে আমাদের 11 না, 11 - 1, z2 - 1, এটা বার করবো z,
মোজলের সূত্র মোজলে। বোর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক মিউ এবং এন এর সম্পর্ক কি? বোর কক্ষপথে যে ইলেকট্রন ঘুরছে, এনতম কক্ষপথে ঘুরছে, এর চৌম্বক ভ্রামকের সঙ্গে সম্পর্ক। চৌম্বক ভ্রামক আমরা অ্যাকচুয়ালি ক্যাপিটাল এম দিয়ে লিখতাম ক্লাসে, মিউ ইকুয়াল টু আই এ না? হ্যাঁ ঠিক আছে, আমি এখানে মিউ আছে, মিউ দিয়ে লিখলাম। আই এ না? আই মানে এখানে ইলেকট্রনের আধান বাই পর্যায়কাল ইন্টু এরিয়া। বৃত্তাকার পথে ঘুরছে, এরিয়া মানে পাই আর স্কোয়ার করে দাও, আর টি মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা। দেখতে পাই তো? তাহলে পাই পাই কাটলো। আচ্ছা, এরিয়া এখানে ওমেগা মানে আবার ভি বাই আর আর স্কোয়ার, একটা আর কাটলো, তাহলে ই ভি আর বাই 2 আসলো। চৌম্বক ভ্রামক, ইলেকট্রনের চৌম্বক ভ্রামক ই ভি আর বাই 2। এটা দেখো আমি পুরো থিওরিটা করছি, থিওরিটা নিচে এম দিয়ে আর উপরেও এম দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এম ভি আর ই আছে 2 আছে, ই বাই 2, এম দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলাম, তাতে কি আসলো, কেন করলাম? হ্যাঁ, এইটাকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসাবে লিখতে পারি এল, তাই না? এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে এন এইচ বাই 2 পাই। পরিষ্কার্য। এখন তো আমরা তাহলে মিউ ইকুয়াল টু কি হচ্ছে, এখানে হচ্ছে এন ই এইচ বাই 4 পাই এম। হ্যাঁ, কোনটা আসলো? মিউ এন এর সঙ্গে সমানুপাতিক, ডিরেক্টলি মিউ সমানুপাতিক এন আছে কি? এই এটা শক্তি স্তর সি থেকে বি তে সংক্রমণের তরঙ্গ দৈর্ঘ্য λ1, বি থেকে এ তে সংক্রমণের তরঙ্গ দৈর্ঘ্য λ2, তাহলে সি থেকে এ তে সংক্রমণের তরঙ্গ দৈর্ঘ্য কত? বাহ, আচ্ছা, এটা এ, এটা বি, এটা সি। সি থেকে বি তে সংক্রমণ যখন হচ্ছে তখন λ1 বের হচ্ছে, দেখো অঙ্কটা। আবার বি থেকে এ তে যখন সংক্রমণ হচ্ছে তখন λ2 বের হচ্ছে, তাই না? এবার সি থেকে এ তে সংক্রমণের জন্য যে ল্যামডা বের হবে সেটা কত? পারবে না? সি থেকে বির জন্য ল্যামডা বলা, বি থেকে এর জন্য ল্যামডা বলা λ2, তাহলে সি থেকে এ ল্যামডা কত? হ্যাঁ, আচ্ছা, সি থেকে এর শক্তির যে তফাৎ, এটা নিশ্চয়ই সি থেকে বি প্লাস বি থেকে এ একই হবে। এই শক্তির দুটো যোগফল এটাই, ঠিক আছে তো? এইটা মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, আর এটা এইচ সি বাই সিবি এর জন্য কি λ1 প্লাস বিএ এইচ সি বাই λ2। এইচ সি কেটে গেল, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 1 বাই λ1 প্লাস 1 বাই λ2, তাহলে ল্যামডা ইকুয়াল টু λ1 λ2 বাই λ1 প্লাস λ2। ঠিক আছে না? ক্যালকুলেশন ঠিক আছে তো? কোনটা হলো? বি। হিলিয়াম পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে মানে n = 2 স্তরে শক্তি কত? সবাই পারবে? দেখো En ইকুয়াল টু -13.6 Z/n², ঠিক কি না? এবার হিলিয়ামের জন্য Z = 2, 13.6, তার মানে এটা 4, আর n = ও 1, মানে এটাই -13.6 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, কোথায় স্কয়ার? হ্যাঁ, নেক্সট। হিলিয়াম পরমাণুর প্রথম উত্তেজিত স্তরের শক্তি হাইড্রোজেন পরমাণুর কোন স্তরের শক্তি সমান? এই মাত্র করলাম। হিলিয়ামের দ্বিতীয় আর হাইড্রোজেনের প্রথম। কি হাইড্রোজেনের কোনটা তাহলে? প্রথম না ভূমিস্তর? হিলিয়াম পরমাণুর প্রথম উত্তেজিত তো n = 2। হ্যাঁ, তো এমন তো n = 2 ধরেই তো করলাম এটা। হাইড্রোজেনের তো তাহলে 2 হবে না। এটা তো ভূমিস্তর বলছে না, কোন স্তরের শক্তি সমান বলছে? ভূমিস্তর 1 না, হিলিয়াম পরমাণুর প্রথম উত্তেজিত স্তরের শক্তি হচ্ছে -13.6। এইটা হাইড্রোজেনের কোন স্তরের শক্তি?
হ্যাঁ তাহলে সেটাই তো, এত হার্স কম্পাঙ্কের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। কি করবো এটা, সবাই পারবে। তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য সি বাই নিউ করলেই তো হয়ে যায়, করলাম না। হাইড্রোজেন গ্যাসকে 12.5 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন স্রোত দ্বারা আঘাত করলে কোন শ্রেণীর রেখা পাওয়া যাবে? কেবলমাত্র লাইমেন, কেবলমাত্র বামার, লাইমেন বামার পার্সেন্ট। n is equal to 1, n is equal to 2, n is equal to 4, ডট ডট n is equal to ইনফিনিটি। এই ডিফারেন্সগুলো তোমাদের একটু জানতে হবে। বলো এই ডিফারেন্সটা কত? 10.2। বলো এই ডিফারেন্সটা কত? 12.1 ইলেকট্রন ভোল্ট। বলো এই ডিফারেন্সটা কত? 12.79 মানে 12.8 ইলেকট্রন ভোল্ট। বলো এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা কত? 0.66 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে 1.9 ইলেকট্রন ভোল্ট নিয়ারলি। এই ডিফারেন্সগুলো জানা থাকলে হয়ে যায়। যাও এখানে আমরা দেখি একটু 12.5 শক্তি দিলে 12.5 দিলে তো এটা আসবে না, এনএসগুলো ফোরে আসবে না, আসবে কোথায়? থার্ডে। তো থার্ডের থেকে এবার জাম্প করবে। হ্যাঁ 2 আসতে পারে, 1 আসতে পারে। থার্ডের থেকে যদি 2 আসে তাহলে বামার পাবো, থার্ডের থেকে যদি 1 আসে তাহলে আমরা লাইমেন পাবো, লাইমেন বামার দুইটা হবে। 3 নম্বর অপশন। হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে ইলেকট্রনের স্থিতি শক্তি কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তর এটা, তাই না? সেকেন্ড সেল। বোর কোয়ান্টাম শর্ত অনুযায়ী কৌণিক ভরবেগ এল এর মান কত? এরকম প্রশ্ন, NH/2 পাই। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা তো একটু বাজে। তৃতীয় কক্ষপথে কৌণিক ভরবেগ NH/2 পাই, তাই না? তৃতীয় ইন্টু H হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড বাই 2 পাই। 2 পাই মানে হচ্ছে 2 পাই মানে 6.3.14 6.28। এটা আসবে তো? তার মানে এটা 1-এর একটু বড়, এটা 1-এর বড়। 3-এর একটু বড় আসবে। 3-এর একটু বড় কোনটা আছে? বি। হ্যাঁ এটা আসবে। এনতম স্তরে উত্তেজিত হাইড্রোজেনের পরমাণু থেকে কতগুলো সম্ভাব্য বর্ণালী পাওয়া যাওয়া সম্ভব? 3 নম্বর দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে না? n × n-1/2। আরে আচ্ছা 2 নম্বর থেকে 1 নম্বরে আসছে, কয়টা বর্ণালী রেখা পাওয়া যাবে? একটা পাওয়া যাবে। এবার n = 3 এর থেকে যদি সংক্রমণ হয় তাহলে কটা পাওয়া যেতে পারে? 1টা, 2টা, 3টা। এবার n = 4 এর থেকে দেখো, n = 4 এর থেকে 6টা হবে। এই সূত্র অনুযায়ী আসবে n-1/2। দেখো 2 হলে কটা? 2 হলে একটাই, 2 বসাও, 2 - 1 1, 2/2 1। তারপরে 3 হলে কটা? 3 3 - 1 2, 2 2 কাটা 3। 4 হলে 4 3/2 6। ওই সূত্র দিয়ে হবে। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ ও দ্বিতীয় কক্ষপথে ব্যাসার্ধের অনুপাত, হ্যাঁ চতুর্থ আর দ্বিতীয়, r ভ্যারিস n², তাই না? তাহলে r4/r2 না, n4/n2। বলো এখন n4 মানে 4 এর স্কোয়ার আর n2 স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, তাই না? তার মানে হচ্ছে 16/4 মানে 4:1। নেক্সট, হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথে আবর্তন সংখ্যার কম্পাঙ্কের অনুপাত, ফ্রিকোয়েন্সি, প্রথম ও দ্বিতীয় কক্ষপথে কম্পাঙ্ক। দেখো কম্পাঙ্ক পারবেন? r ভ্যারিস কি? n² না? এভাবে করো, r ভ্যারিস n², v ভ্যারিস 1/n না? কম্পাঙ্ক মানে হচ্ছে ω/2π, ঠিক না? তাই না? কম্পাঙ্ক মানে ω/2π। এবার ω মানে হচ্ছে v/r, মানে কম্পাঙ্ক মানে v/2πr। এবার দেখো v ভ্যারিস 1/n, v ভ্যারিস 1/n, এখানে 1/n সমানুপাতিক দিলাম। আবার r ভ্যারিস n², r ভ্যারিস n², আর নিচে আছে কি বুঝতে পারছো? v এর জায়গায় 1/n আসলো, r এর জায়গায় n² আসলো, দুটোই নিচে আসলো। তার মানে f ভ্যারিস n⁻³ তাই আসলো না?
দেখো f ভ্যারিজ n টু দি পাওয়ার -3 আসলো। যদি বলে পর্যায়কাল, যদি বলতো পর্যায়কাল t ভ্যারিজ, তাহলে n কিউব হতো। যাও, তাহলে f ভ্যারিজ 1/n কিউব। এখন বলো প্রথম ও দ্বিতীয় কক্ষপথে f1/f2 মানে n2/n1 তার কিউব। এবার 2 নম্বর, এটা 1 কিউব মানে 8। f1/f2 8:1 আছে, 8:1। তাহলে কম্পাঙ্ক কোয়ান্টাম নাম্বারের সঙ্গে কিউবের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, পর্যায়কাল এইভাবে সম্পর্ক। প্রভামাত্রার সঙ্গে সম্পর্ক কি হবে? n এর কোয়ান্টাম নাম্বারের প্রভামাত্রার সঙ্গে সম্পর্ক কিভাবে করবে? I = E/t, এই যে হয়ে গেল 1/t। 1/t মানে হচ্ছে কি? I ভ্যারিজ t এর n টু দি পাওয়ার -3। হ্যাঁ, 1/t মানে তো f, f তো n টু দি পাওয়ার -3। আচ্ছা বলো, যদি চৌম্বক ক্ষেত্র, ইলেকট্রন ঘুরছে তো, ইলেকট্রন ঘোরার জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। চৌম্বক ক্ষেত্র এর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? যদি বলে চৌম্বক ক্ষেত্র কি করে করবে? B = কি জানি, μ0I/2r, মনে পড়ে না? এইমাত্র I দেখলাম প্রবাহটা n টু দি পাওয়ার -3, তাহলে B ভ্যারিজ n টু দি পাওয়ার -3। আবার R ভ্যারিজ কি? R ভ্যারিজ n স্কয়ার, তাহলে n স্কয়ার। আর এই B ভ্যারিজ n টু দি পাওয়ার -5। চৌম্বক ক্ষেত্রের অনুপাত প্রথম কক্ষপথের জন্য দ্বিতীয় কক্ষপথের জন্য অনুপাত কত? দিতেই পারে, মুখস্থ রাখো, ক্ষতি নাই। মুখস্থ রাখলে ক্ষতি নাই, মনে পড়লে তো ভালো, আর মনে না পড়লে তো নিজেকে করে নিতে হবে। তো তাহলে দেখো, প্রবাহ মাত্রা n টু দি পাওয়ার -3 সঙ্গে সম্পর্কযুক্ত, কম্পাঙ্ক n টু দি পাওয়ার -3 সঙ্গে সম্পর্কযুক্ত, পর্যায়কাল l কিউবের সঙ্গে সম্পর্কযুক্ত। আর কি করলাম? চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র n টু দি পাওয়ার -5 এর সঙ্গে সম্পর্কযুক্ত। চৌম্বক ভ্রামক, একটু আগে চৌম্বক ভ্রামক করা হলো, মিউ ভ্যারিজ n, হলো না? সবগুলো রাশি হয়ে গেল। একটা দিতেই পারে। হ্যাঁ, তারপরে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর হলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। এটা কোনো অঙ্ক হলো? 4r। n3 থেকে 2 স্তরের সংক্রমণের ফলে নির্গত ফোটনের শক্তি, হ্যাঁ 3 থেকে 2, এই মাত্র আমি একটা ছবি আঁকছিলাম। হ্যাঁ 1.89 বা 1.9 বলছিলাম না? এটা দেখো, হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রফলের অনুপাত। এটা আবার কি? ক্ষেত্রফলের অনুপাত A1/A2 পাই r1 স্কয়ার বাই পাই r2 স্কয়ার, মানে r1 বাই r2 হোল স্কয়ার, তাই তো? হ্যাঁ, এবার দ্বিতীয়টার ব্যাসার্ধ 4 টাইমস হয় একটা ব্যাসার্ধ, প্রথমটার ব্যাসার্ধের, তার স্কয়ার, তাহলে 1:16 আছে। হ্যাঁ, B। তারপর হাইড্রোজেন পরমাণু ভূমি স্তরের শক্তি এত হলে দ্বিতীয় উত্তেজিত স্তরের, দ্বিতীয় মানে n = 3। হ্যাঁ বলো দেখি, n = 3 মুখস্থ রাখা, 1.51 ডাইরেক্ট। এই যে একটু আগে যে আমি ডায়াগ্রামটা ড্র করলাম না, কোথায় করলাম না? ডিফারেন্সটা দেখালাম জানি কোথায়? না এটা না, হ্যাঁ এইটা, এ কটা মনে রাখলে হয়ে যায়, পারবে, একই টাইপের। দেখি পরেরটা, হাইড্রোজেন পরমাণুর n=2 স্তর থেকে ইলেকট্রন মুক্ত করতে কত শক্তির প্রয়োজন? আয়োনাইজ করা 3.4। ওই স্তরের শক্তি কত? -3.4। ওর শক্তি 0 করতে হবে, মানে অসীমে পাঠাতে হবে। তো +3.4, আয়োনাইজেশন শক্তি প্লাস হয় 3.4। তারপর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ এত হলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 4 দিয়ে গুণ না, 4 5 20, 2 এর কাছাকাছি এটা হবে।
হাইড্রোজেন পরমাণু n=3 থেকে n=1 স্তরের সংক্রমণের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে রিডবার্গ ধ্রুবকের মান কত? হ্যাঁ, এটাই হবে। লাইমেন শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, লাইমেন শ্রেণী, লাইমেন মানে ওখানে কিন্তু আলট্রাভায়োলেট, তাই না? আলট্রাভায়োলেট, হ্যাঁ 12-16 হবে লাইমেনের। 2 থেকে 1 3/4 1216 হবে। লাইমেন শ্রেণীর সর্বনিম্ন 912, ওই যে 1/r আসবে, 1/r মানে হচ্ছে 912। লিথিয়াম পরমাণু, লিথিয়াম প্লাস প্লাস পরমাণুর উত্তেজিত স্তর থেকে ইলেকট্রন মুক্ত করতে কত শক্তি? প্রথম উত্তেজিত স্তর থেকে আগে লিথিয়ামের EN বার করে নাও, -13.6। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3, তাহলে 3 স্কোয়ার মানে 9/n²। EN = এবার বলছে প্রথম উত্তেজিত স্তর থেকে ইলেকট্রন মুক্ত করতে, হ্যাঁ আগে প্রথম উত্তেজিত স্তর না, মানে n = 2, E2 বার করে নাও, -13.6 9/4 ইলেকট্রন ভোল্ট শক্তি ওই দ্বিতীয় স্তরে থাকে। এবার প্লাস এত দিলেই হয়ে যাবে। এটা কত হয়? এইটা হয় 122.4। দেখো তো, এটা 122.4 হয় না? আমার মনে হয় এটাই হয়। আর বাই 4 মোটামুটি একটু আইডিয়া করে নাও, 3 4 12 12 3 30 এর কাছাকাছি। আমার মনে হয় বি নম্বর হচ্ছে, প্লাস হবে, তাই না? কি ঠিক আছে তো? এক্সপ্লোসিভ অঙ্ক ইম্পর্টেন্ট। 36 কিলো ইলেকট্রন ভোল্ট শক্তির ইলেকট্রন দ্বারা উৎপাদিত এক্সপ্লোসিভ কাটক তরঙ্গ দৈর্ঘ্য, মানে যে ল্যামডা মিন মনে আছে এক্সপ্লোসিভ ক্ষেত্রে? নিরবিচ্ছিন্ন এক্সপ্লোসিভ ল্যামডা মিন মনে নাই? এটা না নিরবিচ্ছিন্ন এক্সপ্লোসিভ। আবার ডি ব্রগলি তরঙ্গের কথা ভেবো না কিন্তু, ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ওটার ক্ষেত্রে কিন্তু √v হয়, আর উপরে 12.27 হয়, কিন্তু উল্টাপাল্টা করো না। হ্যাঁ, এটা ডি ব্রগলির ক্ষেত্রে এটা, হ্যাঁ ল্যামডা মিন 12400 বাই ভোল্টে এটা করতে হবে 36,000। একশো 24 3 বার যাবে না মোটামুটি, 1/3.3t। হ্যাঁ এ নাম্বার হবে। কি হলো? হ্যাঁ 50 কিলো ভোল্ট বিভবে এক্সপ্রেশন হলে উৎপন্ন সর্বোচ্চ কম্পাঙ্ক কত? ওই একই অঙ্ক, h নিউ ম্যাক্স ইকুয়াল টু EV, তাই না? কম্পাঙ্ক চাই, সর্বোচ্চ কম্পাঙ্ক নিউ ম্যাক্স চাই, EV/h। পারবে তো দেখি? তাহলে এটা তো করতে হচ্ছে নাকি? 1.6 × 10⁻19 ইন্টু V 50 কিলো ভোল্ট 50,000 বাই h, মানে 6.6 × 10⁻34, তাই তো? কোনটা হবে দেখো এখন? আগে 10⁻⁴ ঠিক করে নিতে পারো। এটা 16/66, আর এখানে 5 থাকলো, ইন্টু 16/66 পয়েন্ট তুলে দিলাম, 5 লিখলাম, 10⁻, 4টা শূন্য বাদ দাও 19 থেকে 4টা শূন্য বাদ মানে 15 না? এবার -15 প্লাস 34 আর 15 মাইনাস করো, কত হয়? 19 ঠিক না? হ্যাঁ 19 আসলো। এখন এই ভ্যালুটা কত হবে? 580, 1 পয়েন্ট সামথিং। ও হ্যাঁ, 10⁻19 হলে 1 পয়েন্ট সামথিং কোথায় আছে? এটা 18 1 পয়েন্ট সামথিং আছে, এটা হচ্ছে না। তাহলে 19 হলে 1 পয়েন্ট, এগুলো হবে না, তাহলে এটাই হবে। তাহলে এই নম্বরই হচ্ছে ঠিক আছে।